আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের কোয়েশ্চেন সলভ ক্লাস এবং এটা হচ্ছে বায়োলজির কোয়েশ্চেন সলভের ফার্স্ট ক্লাস। তোমাদের এক্সামটা নেওয়া হয়েছিল কোষ ও এর বিভাজন হতে। তো আমরা একশো কোয়েশ্চেনটা একটু সলভ করি। তো আমাদের যে প্রথম প্রশ্নটা দেওয়া হয়েছে একদম বেসিক একটা প্রশ্ন, যে সেল শব্দটার নামকরণ করেছেন কে, ঠিক আছে? তো সেল শব্দটা কে নামকরণ করেছেন? বিজ্ঞানী রবার্ট হুক। তো তিনি মেনলি আমাদের সর্বপ্রথম কাঠের ছিপিতে পরীক্ষা করেন, মাইক্রোস্কোপে রাখেন একটা কাঠের ছিপি, এবং এই কাঠের ছিপিতে তিনি কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ দেখতে পান, তাই না? এবং এই প্রকোষ্ঠগুলাকে তিনি নাম দেন হচ্ছে সেল। আচ্ছা, এই যে সেল, এই সেল নামটা তিনি কোথা থেকে আনছেন? তিনি এটা আনছেন হচ্ছে ল্যাটিন সেলুলা থেকে। তিনি এটা আনছেন ল্যাটিন সেলুলা থেকে। তাহলে এই সেল শব্দটা তিনি কোথা থেকে আনছেন? ল্যাটিন সেলুলা থেকে। আচ্ছা, তো এরপরে আমার আরেকটা ইনফরমেশন যেটা লাগবে, যে রবার্ট হুক যে আছে তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন, তিনি কিন্তু আসলে জীবিত কোষ আবিষ্কার করেন নাই। এবং মৃত কোষেরও তিনি মেনলি দেখেছিলেন হচ্ছে কোষ প্রাচীর, তিনি কিন্তু পুরো কোষটা দেখেন নাই। তাহলে সম্পূর্ণ কোষটা কে দেখেছেন? সম্পূর্ণ কোষটা দেখেছেন হচ্ছে আমাদের অ্যান্থনি ভান লিউয়েনহুক। তিনি হচ্ছেন জীবিত কোষ, মানে আমাদের সম্পূর্ণ কোষ দেখেন, ঠিক আছে? এছাড়া আমরা দেখো কিছু আবিষ্কার ও নামকরণের নাম আমি ইনক্লুড করে দিয়েছি, তোমরা একটু দেখে নিবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমাদের যে প্রশ্নটা ছিল যে নিচের কোনটি প্রোক্যারিওটিক জীবের উদাহরণ? প্রোক্যারিওটিক মানে কি? প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদিকোষী। তোমাদের প্রশ্নে আদিকোষী দেওয়া ছিল। আচ্ছা, আদিকোষী জীব, আদিকোষী জীব মানে কি বলতো? যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। কি নয়? নিউক্লিয়াস সুগঠিত নয়। যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। আচ্ছা, তারপরে আমরা কি পড়ছিলাম যে এদের একটি মাত্র ডিএনএ থাকে। এদের কয়টা ডিএনএ থাকে? একটা মাত্র ডিএনএ থাকে। এবং এদের যে ডিএনএটা থাকে এটা দেখতে কেমন? বৃত্তাকার ডিএনএ থাকে। আর আমরা যখন প্রকৃত কোষে পড়েছিলাম তখন তাদের দেখছিলাম যে অসংখ্য ডিএনএ থাকে এবং ডিএনএ গুলা কেমন? সূত্রাকার থাকে। এবং আমরা আরো অনেক বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম, যেমন আমাদের আদিকোষী জীবে অ্যামাইটোসিস হচ্ছে, আদিকোষী জীবেই মাত্র শুধুমাত্র অপেরন আছে, আর কোনো কিছু নাই, ইন্ট্রন, সাইটোস্কেলিটন এগুলা কিচ্ছু থাকে না। তো আমরা বইয়ের মধ্যে, তোমরা বইয়ের মধ্যে দেখতে পাবা যে আদিকোষী এবং প্রকৃত কোষের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা পড়ে ফেলবা, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট এটা। আর আমাদের কোনগুলা জীব দেখো, এই যে আমরা লিখে দিচ্ছি এখানে মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মনের রাজ্যের সকল প্রাণী। তো এখানে উদাহরণটা হচ্ছে এস্চেরিচিয়া কোলাই। এস্চেরিচিয়া কোলাই মানে কি? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। সো আমাদের এস্চেরিচিয়া কোলাইটা হবে কি? আমাদের আদিকোষী। আর সায়ানোব্যাকটেরিয়ার এটা একটা নাম আছে, নীলাভ সবুজ শৈবাল। যে সকল ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবালকে নষ্ট করে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। আচ্ছা দেখো, এরপরে আসছে হচ্ছে আমাদের সিস্টার্নি বলতে কি বোঝায়? সিস্টার্নি কথাটা আমরা পাবো হচ্ছে গোলজি বডিতে। আমাদের গোলজি বডির চিত্রটা যদি দেখি, তো ধরো এরকম অনেক, তো এই যে এরকম অনেক চ্যাপ্টা পকেট থাকে না, এই চ্যাপ্টা চ্যাপ্টা জিনিস থাকে। এই চ্যাপ্টা জিনিসগুলোকে আমরা কি বলি? এই চ্যাপ্টা জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে সিস্টার্নি। কি বলবো? সিস্টার্নি। আর এই যে আমরা যে ফাঁকাগুলা দেখতেছি এগুলাকে আমরা বলবো হচ্ছে ভেসিকল, ঠিক আছে? তো এই যে সিস্টার্নিটা কি? আমাদের গোলজি কলা চ্যাপ্টা পকেট, ঠিক আছে? আচ্ছা, ভেসিকলটা কি? ভেসিকলটা হচ্ছে আমাদের ক্ষুদ্র একটা গহ্বর। আর একটা আছে আমাদের এখানে ভ্যাকুওল। ভ্যাকুওলটা হচ্ছে মেনলি আমাদের এটা একটা বড় গহ্বর, এটা এখানে নাই। আচ্ছা, এখন এই যে সিস্টার্নি, এটা কি আমরা পেলাম? সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুওল, এগুলো হচ্ছে আমাদের গোলজি বডির গঠন, তাই না? এই গোলজি বডির গঠনের সাথে আমাদের আরেকটা গঠন মিল হবে, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা মনে রাখার জন্য একটা নিমোনিক দিয়ে মনে রাখবো, সেটা হচ্ছে সিভিট। আমরা সিভিট খাই না, ভিটামিন সি, ওই সিভিটটা। তো সিতে হচ্ছে তোমার কি? সিস্টার্নি। ভিতে হচ্ছে তোমার কি? আচ্ছা, এখন দেখো ভিতে কিন্তু আমার ভেসিকলও হচ্ছে, ভ্যাকুওলও হচ্ছে। তোমরা জাস্ট একটু কষ্ট করে মনে রাখবা যে ভেসিকলটা আমাদের দুইটা জায়গায় থাকবে, ঠিক আছে? তো এখানে ভেসিকল, আর টপে হচ্ছে টিউবিউল। তা আমি যদি প্রশ্নটা এইভাবে করতাম
যে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গোলজি বডির কোন অংশটা বা কোন মানে ভ্যাকুওলের পরিবর্তে কোনটা থাকে, তো কি থাকবে, টিউবিউল থাকবে, ঠিক আছে। ওকে, দেন আমরা 4 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে লিউকোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট কোন ধরনের প্লাস্টিড। আমরা যখন প্লাস্টিড দেখেছিলাম, তো এই প্লাস্টিডের আমাদের 3টা অংশ 3 প্রকার ছিল, তাই না। একটা হচ্ছে তোমাদের ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে তোমাদের ক্রোমোপ্লাস্ট, আর একটা ছিল লিউকোপ্লাস্ট। আচ্ছা, ক্লোরোপ্লাস্টটা কি বর্ণের ছিল, এটা ছিল সবুজ বর্ণের। ক্রোমোপ্লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে রঙিন বর্ণের। রঙিন বলতে আমরা বিভিন্ন বর্ণের মিশ্রণকে বুঝি বা বিভিন্ন বর্ণকে বুঝতেছি। আর লিউকোপ্লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে বর্ণহীন, তাই না। আচ্ছা, এখন ক্লোরোপ্লাস্ট তো আমাদের শেষ, সবুজ, এটার কাহিনী শেষ। ক্রোমোপ্লাস্ট রঙিন, এখানে আমাদের অনেকগুলো রঞ্জক থাকে, তাই না। তো রঞ্জক গুলার নাম তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে ধরো আমার রঞ্জক গুলার নাম যদি আমি একটু বলি, প্রথমত আমাদের থাকে হচ্ছে একটা রঞ্জকের নাম হচ্ছে ক্যারোটিন। 2 নম্বরে আমাদের একটা রঞ্জক আছে যেটাকে আমরা বলি হচ্ছে জ্যান্থোফিল। দেন আমাদের আরেকটা রঞ্জক আছে হচ্ছে তোমাদের ফাইকো এরিথ্রিন। তারপরে আরেকটা রঞ্জক আমরা পাবো ফাইকো সায়ানিন, ঠিক আছে। তো কোন রঞ্জকের বর্ণটা কি হবে সেটাই হচ্ছে আমাদের এখানে আলোচ্য বিষয়। তো ক্যারোটিন আমরা কিভাবে মনে রাখবো, দেখো ক্যারোটিন থেকে আমরা কি পাচ্ছি, ক্যারোটের বাংলা কি, গাজর। গাজর কি বর্ণের হয়, কমলা। তো ক্যারোটিন কমলা বর্ণের। জ্যান্থোফিল থেকে জ্যাকফ্রুট মানে কাঁঠাল কি বর্ণের হয়, হলুদ বর্ণের হয়। আচ্ছা, ফাইকো এরিথ্রিন, এরিথ্রোসাইট আমরা পড়ছিলাম না, এরিথ্রোসাইট মানে কি, লোহিত রক্তকণিকার বর্ণ কি, লাল। আর লাস্টলি সায়ানিন, এটা নীল। তো এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভার্সিটিতে চলে আসে। তো এটার অ্যান্সারটা কি হবে, লিউকোপ্লাস্ট বর্ণহীন এগুলো আমাদের কোথায় থাকে, এগুলো হচ্ছে আমাদের মাটির নিচে কাণ্ডের ভিতরে এখানে থাকে, তাই না। মানে যেখানে আলো পৌঁছায় না, উদ্ভিদের যে সকল অংশে আলো পৌঁছাবে না সেখানে মিললে আমাদের লিউকোপ্লাস্ট গুলো থাকবে। তো প্রাণী কোষ ও নিম্নস্তর উদ্ভিদ কোষ, ও সরি মিস্টেক, বর্ণহীন ও রঞ্জকধারী। আচ্ছা, সেন্ট্রিওলের উপস্থিতি কোথায় পাওয়া যায়, প্রাণী কোষে পাবো। আমরা জানি উদ্ভিদ কোষে থাকে না, বাট কিছু কিছু নিম্ন স্তরের উদ্ভিদ কোষে এটা থাকবে, ঠিক আছে। তো আর অপশনে তোমরা হয়তো এবার বলবা যে ভাই অপশন তো আসলে বুঝি নাই, আমরা তো শুধু প্রাণী কোষ পড়েছিলাম। তো দেখো এখানে কিন্তু অপশনে আর কোথাও প্রাণী কোষ নাই, সো এটাই দেখাতে হবে। দেন আমাদের প্লাজমা মেমব্রেনের প্রধান উপাদান কি, আমাদের প্লাজমা মেমব্রেনের প্রধান উপাদান হচ্ছে ফসফোলিপিড ও প্রোটিন। আচ্ছা, আমরা যদি প্লাজমা মেমব্রেনের গঠনে যাই, প্লাজমা মেমব্রেনের একটা মডেল আছে যেটাকে আমরা কি বলেছিলাম, হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, তাই না। আচ্ছা, এই ফ্লুইড মোজাইক মডেলটা 2জন বিজ্ঞানী দিয়েছিলেন, একজনের নাম হচ্ছে সিঙ্গার, আরেকজনের নাম হচ্ছে নিকলসন। বানান জানি না, একটা লিখে দিলাম আর কি, নিকলসন। এখন এই যে ফ্লুইড মোজাইক মডেলটা আছে, এই ফ্লুইড মোজাইক মডেলের মতে আমাদের যে প্লাজমা মেমব্রেনের তিনটা অংশে গঠন করা হচ্ছে। তো প্রথম যে অংশটা এটাকে আমরা বলতেছি হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। আচ্ছা, 2 নম্বরে আমাদের যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের মেইনলি মেমব্রেন প্রোটিন, যেটাকে আমরা বলতেছি কি, মেমব্রেন প্রোটিন মানে আমাদের যে ঝিল্লিতে কিছু প্রোটিন থাকে সেই প্রোটিন গুলাকে বোঝানো হচ্ছে মেমব্রেন প্রোটিন। আচ্ছা, 3 নম্বরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, তাই না। আচ্ছা, এখন ফসফোলিপিড বাইলেয়ারটা যদি আমরা দেখি, এই ফসফোলিপিড বাইলেয়ারটা আমাদের মেইনলি 2টা জিনিস দ্বারা গঠিত, 3টা জিনিস দ্বারা গঠিত। সেগুলা কি কি, একটা হচ্ছে তোমার ফসফেট মাথা, 2টা লেজ, গ্লিসারল। আমরা যদি একটু এখানে খেয়াল করি, দেখো তো আমাদের ফসফোলিপিড বাইলেয়ার গুলা মেইনলি যে এরকম হয়, অনেকটা দেখতে ক্রোমোজোমের মতো, তাই না। তো এই যে উপরের যে আমরা অংশটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা ফসফোলিপিড বাইলেয়ারের মাথা, কি বলতেছি, মাথা। আর নিচের যে অংশটা এটাকে আমরা বলতেছি ফসফোলিপিড বাইলেয়ারের লেজ, কি বলতেছি, লেজ। আর
এই মাথা এবং লেজ এই যে সংযুক্ত আছে না, এদের মাঝে থাকে হচ্ছে আমাদের কি গ্লিসারল, এদের মাঝে কি থাকে গ্লিসারল থাকবে, গ্লিসারল। ঠিক আছে, তো আমি যদি প্রশ্ন করি যে তোমার ফসফোলিপিড বাইলেয়ারের মাথা ও লেজের মাঝখানে কি থাকছে, সেটা হবে গ্লিসারল। আচ্ছা, এখন মাথা যেটা, এই মাথাটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ারের যে মাথাটা, এই মাথাটা হচ্ছে মেনলি তোমার পোলার, পোলার। ঠিক আছে, পোলার মানে কি ওই যে পানি যে পোলার সেটা বুঝতেছি, আর লেজটা হচ্ছে নন পোলার। আচ্ছা, এরপরে আমাদের মাথাটা গঠন করা হচ্ছে, এটা মেনলি আমাদের ফসফেট দ্বারা গঠিত, এটা মেনলি আমাদের ফসফেট দ্বারা গঠিত। ঠিক আছে, আর আমাদের যে লেজটা আছে, এই লেজটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত, ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের একটা ফসফোলিপিড বাইলেয়ারের গঠন। এখন এই ফসফোলিপিড বাইলেয়ারকে আবার আমরা বলে থাকি অনেক সময় অ্যামফিপ্যাটিক। অ্যামফিপ্যাটিক মানে হচ্ছে উভধর্মী পদার্থ। উভধর্মী পদার্থ বলতে কি বলতেছে, এরা পানি গ্রহণও করতেছে আবার পানি ত্যাগও করতেছে, এরকম কিছু একটা বিষয়। তো আমাদের দেখো, পোলার ছিল একটা মাথা, নন পোলার লেজ। পোলার যে অংশটা সেটা হবে পানিগ্রাহী, মানে সে পানি আকর্ষণ করবে। ঠিক আছে, আর আমাদের যেটা নন পোলার সে কি হবে পানি বিকর্ষী। নন পোলারটা তাহলে কি হবে আমাদের পানি বিকর্ষী, বিকর্ষী। ঠিক আছে, ওকে। তো এই ছিল আমাদের ফসফোলিপিড বাইলেয়ারের গঠন। দেন আমাদের আছে কি মেমব্রেন প্রোটিন। তো আমাদের এখানে তিনটা মেমব্রেন প্রোটিন থাকে, আমরা জানি ইন্টিগ্রাল, পরিফেরাল আর হচ্ছে লিপিড সম্পৃক্ত, তাই না? ইন্টিগ্রাল, পরিফেরাল, আর একটা থাকে হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। তো দেখে যে লিপিডটা চলে আসলো, লিপিড সম্পৃক্ত প্রোটিন। আর লাস্টলি আমাদের গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স মেনলি এটা হচ্ছে একটা চিনির স্তর। চিনির স্তর বলতে আমরা কি বুঝি, কার্বোহাইড্রেটের স্তর। ঠিক আছে, চিনির স্তর। এটা দুইটা জিনিস দ্বারা গঠিত হয়। গ্লাইকোক্যালিক্সটা আমাদের দুইটা জিনিস দ্বারা গঠিত হয়, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর একটা হচ্ছে গ্লাইকোলিপিড। তাহলে গ্লাইকোক্যালিক্সটা আমাদের কি কি দ্বারা গঠিত হচ্ছে, একটা গ্লাইকোপ্রোটিন আর একটা গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন যোগ গ্লাইকোলিপিড। ঠিক আছে, সো আমরা প্লাজমা মেমব্রেনের গঠনটা মোটামুটি একদম পুরোটাই বুঝাই দিলাম। তোমরা পুরো গঠন সহ এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বা, প্লাস আমরা এক্সট্রা কিছু গঠন উপাদান দিয়ে দিছি, এগুলো একটু দেখবা। আচ্ছা, নেক্সট এর প্রশ্ন হচ্ছে যে প্রথম জীবন্ত কোষ আবিষ্কার করেছেন কে? অলরেডি পড়েছি আমরা, লিউয়েনহুক। কোন অঙ্গাণুতে ডিএনএ, আরএনএ ও রাইবোজোম আমাদের একত্রে পাওয়া যাচ্ছে? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আরেকটা আরেকটা অঙ্গাণুতে পাওয়া যায়, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, মনে রাখবা। এই দুইটা জায়গায় আমাদের ডিএনএ থাকে এদের নিজস্ব, এদের নিজস্ব আরএনএ থাকতেছে, এদের নিজস্ব রাইবোজোম থাকতেছে। নিজস্ব রাইবোজোম বলতে রাইবোজোম থাকে। আচ্ছা, লাইসোজোম কোন ধরনের উৎসেচকে ভরপুর? লাইসোজোমে আমরা জানি এটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে এনজাইম থাকে লাইসোজোমে। তো লাইসোজোমে আমাদের মেইনলি হাইড্রোলিটিক আছে, এটা হাইড্রোলাইটিক হবে। এদের মধ্যে প্রচুর পরিমাণে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। তো এখন হাইড্রোলাইটিক এনজাইম, ট্রান্সফারেজ, এগুলো বিভিন্ন এনজাইমের, এগুলো আমাদের কোষ রসায়নের টপিক, তাই এগুলো আমরা এক্সট্রা করে আলোচনা করছি না। আমরা যদি কোষ রসায়ন তোমাদের এক্সট্রা সিলেবাসের বাহিরে যদি কখনো পড়াই, আমরা ইম্পর্টেন্ট টপিকের মধ্যে এনজাইম গুলো আসবে, তখন আমরা দেখাই দিব। আচ্ছা, একটি কোষে সর্বাধিক রাইবোজোম কোথায় থাকে? আমরা জানি কোষের ভিতর রাইবোজোম থাকে, বাট একটা জায়গায় রাইবোজোম অনেক বেশি থাকে, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই যে গায়ে এরকম প্রচুর পরিমাণ রাইবোজোম থাকে। ঠিক আছে, প্রচুর পরিমাণ রাইবোজোম থাকে, যার কারণে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের আবার প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। ঠিক আছে, ওকে। দেন আমাদের ডাবল মেমব্রেন যুক্ত অঙ্গাণু। ডাবল মেমব্রেন যুক্ত অঙ্গাণুগুলো হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। দেখে দিচ্ছি এখানে দুই স্তর বিশিষ্ট কোনগুলা, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, কোষঝিল্লি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এখন আরেকটা আছে আমাদের এক ঝিল্লি বিশিষ্ট, আরেকটা আছে ঝিল্লিবিহীন। আমরা ঝিল্লিবিহীনটা মনে রাখবো একটা নেমোনিক দিয়ে। তো তোমার মামা একটা ধরো ক্রিকেট টুর্নামেন্টে গিয়েছে এবং ক্রিকেট টুর্নামেন্টে সে প্রথম হয়েছে, তো তুমি লাভ দিয়ে বললা আরে সেরা, মামাই প্রথম। এবার এই যে এখানে শ্বেতা আছে, এই শ্বেতে তুমি মনে রাখবা সেন্ট্রিওল। আচ্ছা, রাতে যেটা আছে, রাতে তুমি মনে রাখবে রাইবোজোম। আচ্ছা, পরে মতে মাইক্রোটিউবিউলস, যেটাকে আমি সংক্ষেপে এমটি লিখলাম,
পরের মতে তোমার আছে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, যেটাকে আমি সংক্ষেপে MF লিখলাম। তারপরে ইতে হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো দেখো এই যে তিনটা মিলে আমাদের কি গঠন করে বলতো? সাইটোস্কেলিটন, যেটাকে আমরা বাংলায় কি বলি? কোষীয় কঙ্কাল। স্কেলিটন, যেটাকে আমরা বাংলায় বলছি কোষীয় কঙ্কাল, তাই না? তো এই কোষীয় কঙ্কালের কি আমার ঝিল্লি আছে? নাই। লাস্টলি আমাদের প্রোতে একটা অঙ্গাণু হয় প্রোটিওসোম, এটা দরকার নেই তোমাদের পড়া, ঠিক আছে? আমরা তাহলে এটা একটু মনে রাখবো। আর 2 স্তর বিশিষ্ট করা মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, কোর ঝিল্লি, এন্ডোপ্লাজমিক, বাকি যা আছে সব 1 স্তর বিশিষ্ট। আচ্ছা, এরপর একটা প্রশ্ন করা হয়েছে এখানে, নিচের কোনটি প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণু নয়? মানে কোন অঙ্গাণুটা এখানে প্রোটিন সংশ্লেষণ করছে না? দেখো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমার 2 ধরনের হয়, মসৃণ, অমসৃণ। এই মসৃণ অমসৃণের মধ্যে যে পার্থক্যটা আছে এটা একটু ভালো করে পড়ে ফেলবা, হ্যাঁ? এখান থেকে অনেক পেঁচানো প্রশ্ন করা যাবে। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি থাকে? রাইবোজোম, তাহলে সে অবশ্যই প্রোটিন সংশ্লেষণে সাহায্য করতেছে, নিজেও করে। নিউক্লিওলাস, মনে রাখবা নিউক্লিওলাস প্রোটিন সংশ্লেষণে সাহায্য করবে, আরএনএও করে, বাট গোলজি বডি মেইনলি করে না। গোলজি বডি মেইনলি ক্ষরণ টাইপের কিছু করে থাকে। আচ্ছা, এই পরে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নটা আমি একটা জায়গা থেকে দেওয়া হয়েছে। এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, বাট এই প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে কেন? তোমাদের ভিতর অ্যাওয়ারনেস জাগানোর জন্য, যে আসলে ইন ডিটেল বিভিন্ন প্রশ্ন আসতে পারে। যদিও এরকম আসবে না, বাট আমাদের বইয়ের বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন আসতে পারে। তো এখন বলবা যে ভাইয়া এত বড় বায়োলজির মধ্যে এত পড়া, এত প্রশ্ন কিভাবে মাথায় রাখবো? আগে আমরা যে রাঙানো লাইনগুলো দিচ্ছি সেগুলো তোমরা একটু ভালো করে পড়ে ফেলো, তারপরে তোমাকে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইজ করতে হবে। কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইজ করে কি দেখবা? ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমাদের একটা টপিক থেকে অনেক প্রশ্ন আসতেছে, তুমি দেখলা যে সেই টপিকটা অন্য ভার্সিটিতে আসছে না, তো তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য ওই টপিকটা পড়ে ফেলো। দেন সিউ এর জন্য একটা টপিক ইম্পর্টেন্ট হবে, আর ইউ এর জন্য একটা টপিক ইম্পর্টেন্ট হবে, তাই না? তো আমাদের এইভাবে একটু অ্যানালাইজ করে পড়তে হবে। আর অবশ্যই অ্যানালাইজ করে পড়ার পরে তুমি নিজেই বুঝবা যে আমার কোন কোন টপিকগুলো বেশি আসতেছে, ওই টপিকগুলো দাগানো ছাড়াও যা আছে সব পড়তে হবে। ওকে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ ভাঁজকে কি বলে? আমি যদি তোমাদেরকে মাইটোকন্ড্রিয়ার একটু গঠনটা দেখাই, এবং এটা অবশ্যই এটা হচ্ছে আমাদের দ্বিঝিল্লি যুক্ত, একটু আগে পড়ানো হয়েছে। দ্বিঝিল্লি যুক্ত মানে 2 স্তরই। তো এই হচ্ছে আরেকটা স্তর। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি, আচ্ছা, তো এই যে মাইটোকন্ড্রিয়াটা আমরা রাখলাম, মাইটোকন্ড্রিয়ার আমাদের যে এই যে ভাঁজটা দেখতেছি না আমরা, এই যে ভাঁজ, এই ভাঁজটাকে আমরা বলতেছি হচ্ছে কি ক্রিস্টি, প্রথমটা অভ্যন্তরীণ ভাঁজ। এবার এই মাইটোকন্ড্রিয়ার ভিতরেই কিন্তু আমাদের কি থাকে? রাইবোজোম থাকে। এই যে বলছিলাম না, এখানে এরকম রাইবোজোম থাকে। এরপরে আমরা যদি দেখি মাইটোকন্ড্রিয়ার ভেতরে আমাদের কিছু এরকম গোল গোল অংশ থাকে। এই গোল গোল অংশগুলোকে আমরা কি বলে থাকি? এই গোল গোল অংশগুলোকে আমরা বলে থাকি হচ্ছে অক্সিজোম। কি বলবো আমরা এগুলাকে? অক্সিজোম বলবো। আচ্ছা, এই অক্সিজোম গুলাকে মেনলি এটিপিএস ধরা হয়। এটিপিএস একটা এনজাইম, এগুলো আমাদের কোষের ভিতর অনেক সাহায্য করে। এরপরে আমরা যদি দেখি এদের মাঝখানে আবার ফোটা ফোটা থাকে, ডট ডট। এই ডট ডট গুলাকে আমরা কি বলতেছি? এই ডট ডট গুলাকে আমরা বলি ম্যাট্রিক্স, একটা অর্ধতরল, তাই না? ম্যাট্রিক্স। তো শেষ, আমাদের এই কয়েকটা নামগুলো একটু ভালো করে পড়তে হবে। অক্সিজোম কোনগুলা, ম্যাট্রিক্স কোনগুলা, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, রাইবোজোম কোন ধরনের একটা অঙ্গাণু? আমরা অলরেডি পড়েছি, এটা হচ্ছে একটা মেমব্রেন বিহীন অঙ্গাণু, সেন্ট্রিওলের কাজ। আচ্ছা, সেন্ট্রিওলের কাজটা একটু গুরুত্বপূর্ণ, আমরা কিভাবে মনে রাখবো? একটা নেমোনিক দিয়ে মনে রাখবো। শিফা ও প্রমা আমার কোথায় পড়ে? শিফা ও প্রমা কলেজে পড়ে। তো দন্তের স দিয়ে তোমরা যেটা মনে রাখবা, দন্তের স, শীতে হচ্ছে তোমাদের কি এটাকে কি বলবো আমরা? সিলিয়া। হ্যাঁ, সিলিয়া। আর ফতে আমরা মনে রাখবো ফ্লাজেলা। তাহলে এই আমাদের সিলিয়া ও ফ্লাজেলারে কি করে? চলনে সাহায্য করে। তো আমাদের সিলিয়া ও ফ্লাজেলা তৈরি করে কে? সেন্ট্রিওল। আচ্ছা, দেন আমাদের আছে পতে মনে রাখবা প্রান্তীয় গমনে সহায়তা করে। এরা কিসে সহায়তা করে? প্রান্তীয় গমনে সহায়তা করবে।
দেন মতে আমাদের এরা মাকু যন্ত্র তৈরি করে, তাই না? এরা কি করে? মাতে মাকু যন্ত্র তৈরি করে। কতে আমরা মনে রাখবো এরা কিসে সাহায্য করে? কোষ বিভাজনে সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করছে, ঠিক আছে? তো কোষ বিভাজনে সাহায্য করতেছে। এই হচ্ছে আমাদের কাজগুলো, একটু পড়বো, আমাদের এগুলো একটু ইম্পর্টেন্ট। দেন নিচের কোন আরএনএ কে আমরা বলতেছি হচ্ছে গাইড আরএনএ। আচ্ছা, আরএনএ আমাদের 5 প্রকার, আমরা কি সেটা জানি? আরএনএ হচ্ছে আমাদের কয় প্রকার? 5 প্রকার। সেগুলো কি কি? একটা যদি আমি বলি প্রথমে টিআরএনএ, ট্রান্সফার আরএনএ যেটাকে বলতেছি, এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে জিআরএনএ, তারপরে আমাদের আছে হচ্ছে আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ, আর একটা আছে হচ্ছে আমাদের এমআইআরএনএ, ঠিক আছে? এই এমআরআরএনএ এর তিনটা নাম আছে, নিউক্লিয় লিখে ফেলছি, নিউক্লিয় হবে, গাইড আরএনএ, রাইবোজাইম। আর এইখান থেকে আরো তোমাদের আরএনএ টপিকটা কিন্তু 3 স্টার একটা টপিক, ঠিক আছে? এইখানে যাবতীয় যা আছে সব পড়ে ফেলবা আরএনএ থেকে। যার মাধ্যমে আমি যদি একটু বলি, যেমন টিআরএনএ তে আমাদের থাকে হচ্ছে অ্যান্টিকোডন, ঠিক আছে? অ্যান্টিকোডন কিভাবে মনে রাখবা? দেখো, অ্যান্টিতে ট আছে টিআরএনএ, ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারো। তাহলে এমআরএনএ থাকে শুধু কোডন, ঠিক আছে? এই দুইটা জিনিস কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট প্যাচ মারার জন্য, তো একটু ভালো করে পড়বে এই দুইটা জিনিস। আচ্ছা, এরপরে আমাদের বলছে ডিএনএ রেপ্লিকেশনের সময় কোন এনজাইম ডিএনএ প্রুফ রিডিং করে? এটা হবে পলিমারেজ। আমরা এখানে দেখো ডিএনএ তোমাদের বইয়ে একটা চার্ট আছে, এই চার্টটা মাস্ট পড়া থাকতে হবে। একটা না একটা ভার্সিটিতে এখান থেকে 100% তুমি প্রশ্ন পাবো। দেখো, টপো আইসোমারেজ আমরা জানি আমাদের ডিএনএ টাইপের পেঁচানো থাকে না, এই একটা হেলিক্স, এই একটা হেলিক্স। তো এগুলো অতি মাত্রায় পেঁচানো থাকে, মানে অনেক বেশি এরকম পেঁচানো থাকে, অনেক বেশি ঘন ঘন পেঁচানো থাকে। এই ঘন পেঁচানোটাকে খুলে দেয় কে? মানে একটু হালকা করে হচ্ছে টপো আইসোমারেজ। দেন হেলিকেস কি করে? আমাদের যে এই যে হেলিক্সের মাঝখানে যে প্যাচ থাকে না, এই প্যাচ গুলাকে খুলে দিবে। পলিমারেজ 3 কি করবে? এরা হচ্ছে দেখো নিউক্লিওটাইড অণু যুক্ত করে এবং আমাদের একটা স্ট্র্যান্ড যুক্ত করে 5-3 প্রান্ত নির্দেশিত। তো এই যে আমাদের স্ট্র্যান্ডের কত কোণ নির্দেশিত? 5-3, এটা একটু পড়ে ফেলবা। দেন ডিএনএ প্রুফ রিডিং করতেছে। আচ্ছা, ডিএনএ প্রুফ রিডিং কেন করে? মেইনলি আমাদের যে এই যে তোমার কাজটা করতেছে, ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে যে কোনো ভুল হয় নাকি আসলে সেটা দেখে সে। এখন ধরো ভুল হইছে, ডিএনএ রেপ্লিকেশনের সময় ভুল হয়েছে, ওই অবস্থাকে আমরা বলে থাকি মিসম্যাচ, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এসএসবি কি করতেছে? এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, ডিএনএ অণুর একক স্ট্র্যান্ডে যোগযুক্ত হয়। এরা পুনরায়, মানে আমাদের যে দুইটা আলাদা করলো স্ট্র্যান্ড, এটাকে ডাবল স্ট্র্যান্ডে পরিণত করে দেয়। লাইগেজ ওকাজাকি খণ্ডকে পরিপূরক স্ট্র্যান্ডে যুক্ত করতেছে। তো ধরো এই একটা স্ট্র্যান্ড, এই আর একটা স্ট্র্যান্ড। এখন ওকাজাকি খণ্ড কাকে বলতেছি? তো আমাদের ডিএনএ এর সময় যখন আলাদা হয়ে যাচ্ছে প্রত্যেকটা স্ট্র্যান্ড, তো এগুলো একটা খণ্ড হয়ে যায়, ঠিক আছে? প্রত্যেকটা খণ্ডকে বলা হচ্ছে এক একটা ওকাজাকি খণ্ড। তো এরকম ওকাজাকি খণ্ডগুলো পরবর্তীতে যুক্ত হয়ে যাচ্ছে। প্রাইমেস কি করে? আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের সাথে যুক্ত করে, প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে দেয় ডিএনএ পলিমারেজ। কাজগুলো মাস্টলি পড়বা, এটা কখনো মিস দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে আমাদের যে জিন, আমাদের এখানে কিছু জিন সম্পর্কে বলা হয়েছে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে যে জিন ইন্ট্রন ও একজন সহযোগী গঠিত তাকে আমরা কি বলতেছি, তাই না? আচ্ছা, তাকে বলতেছি হচ্ছে খণ্ডিত জিন। আচ্ছা, সিউডো জিন তাহলে কাকে বলতেছি? মনে রাখবো, সিউডো জিনটা হচ্ছে, আমরা জানি জিন কোথায় থাকে? ডিএনএ এর ভিতর থাকে। তো ডিএনএ যে অংশটা মেনলি নিষ্ক্রিয় থাকবে তাদেরকে আমরা বলি সিউডো জিন। ডিএনএ এর যে অংশ নিষ্ক্রিয় থাকে, ওকে? আচ্ছা, মানে নিষ্ক্রিয় বলতে কি? মেনলি এরা পেপটাইড গঠন করে না, এরা পলিপেপটাইড গঠন করে না, ঠিক আছে? গঠন করে না, ঠিক আছে? তো তোমরা এই জিনিসটা একটু ভালো করে পড়বা। জিনের যেগুলো আছে, যেমন ধরো ট্রান্সজিন আমরা কাকে বলতেছি? ধরো যে জিনগুলো আমাদেরকে কি করা হচ্ছে, আমাদের ওই যে ডিএনএ, তোমরা গিয়া পড়ছো না, কি বলো এটাকে আমাদের, আরে হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তোমাদের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা কি করছিলাম বলতো? একটা উদ্ভিদের যে জিনটা ছিল সেটাকে আমরা নিয়ে কি করছিলাম? আরেকটা উদ্ভিদে প্রতিস্থাপন করছিলাম। তো
এই সকল যে জিনগুলো এগুলাকে আমরা বলি ট্রান্সজিন। তারপরে আসলে লিঙ্কড জিন। লিঙ্ক জিন আমরা কাকে বলতেছি, এরা হচ্ছে তোমাদের মনে রাখবা যে দুইটা জিন যখন একটা মানে ক্রোমোজোমে, ধরে এর একটা ক্রোমোজোম, দুইটা জিন একসাথে আছে এবং তারা তাদের মতো আছে, স্বাধীনভাবে আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে লিঙ্ক জিন। এটাকে কি বলবো, লিঙ্ক জিন। খণ্ডিত জিন, যেটা বললাম ইন্ট্রন এক্সন সহযোগে গঠিত হয়। তো তোমাদের বই দেখবে আরো অনেক কিছু জিন আছে, যেমন ধরো আরেকটা জিনের নাম যদি আমি বলি লিথাল জিন, তোমরা পড়ছো না লিথাল জিন? এটা হচ্ছে তোমরা জেনেটিক অধ্যায়ে পড়ছো। লিথাল জিনটা কাকে বলতেছি, যে একটা এমন জিন থাকবে যেটা থাকলে পুরো উদ্ভিদটা মারা যাচ্ছে। তারপরে আমি যদি বলি অনকোজিন, অনকোজিন তোমাদেরকে পড়ানো হয়েছিল কোষ বিভাজন চ্যাপ্টারে। অনকোজিন কি করে, এরা ক্যান্সার তৈরি করতেছে। এরকম আরো কিছু জিন আছে তোমাদের। অটোজোমাল জিন আছে, যেগুলো হচ্ছে মানুষের অটোজোম। অটোজোম কারা, আমরা জানি মানুষের ক্রোমোজোম থাকে 23 জোড়া, এর মধ্যে আমাদের 22 জোড়া হচ্ছে অটোজোম, আর যে 2 জোড়া থাকে এক জোড়াকে আমরা বলি সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। এর পরের প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন, এটা হচ্ছে অনেকগুলো টপিক থেকে মিলিয়ে প্রশ্ন করা হয়েছে যাতে তোমরা সবগুলো টপিকগুলো একটু পড়তে পারো। ফার্স্ট অপশনটা দেখো, বলছে ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চলটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে একটা ক্রোমোজোম, আমাদের ক্রোমোজোমে কিন্তু কোনো অরঞ্জিত থাকে না। অরঞ্জিত মানে কি, এটা কোনো রঙিন টঙিন কিছু হবে না। ঠিক আছে, তো এটা ঠিক। বয়স বাড়ার সাথে সাথে টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে। আচ্ছা, টেলোমিয়ার কি, আমাদের এই যে ক্রোমোজোমের এখানে ডিএনএ বারবার রিপিটে সিকোয়েন্স হয়, ঠিক আছে, সিকোয়েন্সের অংশটাকে বলতেছি টেলোমিয়ার। এই টেলোমিয়ার আমাদের একটা টেলোমারেজ এনজাইম থাকে যারা জরারোধে করছে। এখন আমরা যদি একটু চিন্তা করি, 8 বছর বয়সে আমাদের টেলোমিয়ারের দৈর্ঘ্য থাকে হচ্ছে ধরো 8500 বিপি। 35 বছর বয়সে মিললে আস্তে আস্তে কমতে থাকে 3000, 65-তে বা এরকম 60 বা এরকম কিছু একটা মান ছিল, আমার শিওর মনে নাই, 1500 বা 1000 হতে থাকে। তো দেখো দৈর্ঘ্য আস্তে আস্তে কমতেছে না। তো এটাই আমি একটু ট্রিকি ভাবে দিছি, বয়স বাড়ার সাথে সাথে টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে। সেন্ট্রোমিয়ারকে ক্রোমোজোমের ডার্ক ব্যান্ড বলে, এটা হচ্ছে আমাদের ভুল। এখন অনেকে এই অরঞ্জিত মানে কালো মনে করে ফেলে, বাট আসলে না, ডার্ক ব্যান্ড গুলো হচ্ছে আমাদের ক্রোমোমিয়ার। ডার্ক ব্যান্ড গুলাকে কি বলতেছি, ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার জিনিসটা তোমাদের কোষ বিভাজনে বুঝাইছিলাম, যেটা আমাদের ক্রোমোমিয়ার গুলা কোথায় দেখা গেছিল, মায়োসিস 1 এর প্রোফেজ 1 এর কোথায়, লেপ্টোটিনে দেখা গেছিল। তো ক্রোমোমিয়ার গুলা কি, আমার ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএ থাকে না, তো এই ডিএনএ যখন অনেক বেশি কয়েলিং হয়, কয়েলিং মানে কি পেঁচায়, পেঁচানোর ফলে এই যে এই দিক দিয়ে আমাদের কিছু ডার্ক ব্যান্ড বের হয়, ডার্ক ব্যান্ড এরকম ডার্ক ব্যান্ড বের হয়। তো এই ডার্ক ব্যান্ড গুলাকে আমরা বলে থাকি ক্রোমোমিয়ার। আর একটা বলছে এখানে একটু টাইপিং মিস্টেক আছে 2 জায়গায়, কিনেটোকোর কাইনেটোকোর হবে, এগুলো তোমরা আশা করি জানো। তো আমাদের অ্যান্সারটা কি হবে, গ। ইউক্যারিওটিক কোষের রাইবোজোমের গঠন কেমন, আমরা জানি ইউক্যারিওটিক মানে প্রকৃত কোষে 80s থাকে, 80s এর 2টা উপ একক থাকে, একটা হচ্ছে 60s 40s, অনেকে আবার কি বলে 60 যোগ 40 100, কেন এখানে 80 এটা হবে না। তো আসলে এটা এরকম যোগ না, এটা একটা উপ একক বোঝায়। সেমতে আসলে আমাদের বলা হচ্ছে এটাকে ভেদবার্গ ইউনিট বলা হয়। আমাদের মেইনলি কতটুকু এখানে তোমার অধক্ষেপিত এটা বোঝায়। আর 70s এটা আমাদের আদি কোষে থাকে, তাই না? তো এগুলো ইম্পর্টেন্ট। আমরা ক্রোমোজোম রাইবোজোমে গিয়ে উপ এককগুলো একটু দেখে ফেলবো। তারপরে দেখো এখানে একটা কথা বলা হয়েছে যে কোষ সব জীবের গঠন ও কাজের একক। এটা কোন তত্ত্ব, কোষতত্ত্বের ভিত্তি। আমাদের কোষতত্ত্বের কিছু ভিত্তি দেওয়া হয়েছিল, কোষতত্ত্বে আমরা এটা দেখতে পাবো। আচ্ছা, এখন দেখো একটা অ্যামিনো অ্যাসিড করার জন্য আমাদের যদি আমরা চিন্তা করি যে ধরো অ্যামিনো অ্যাসিড যেগুলো আছে, এই অ্যামিনো অ্যাসিড গুলাকে আমাদের কোড করার জন্য কয়টা লাগে, কোডন লাগে কিছু। তো অ্যামিনো অ্যাসিডকে কোড করার জন্য নর্মালি আমাদের 3টা কোডন লাগে। নর্মালি লাগবে কয়টা, 3টা। বাট আমাদের কিছু ব্যতিক্রম থাকে, যেমন ধরো লিউসিনে লাগে 6টা, আমাদের লাইসিনে লাগে হচ্ছে 2টা। তো লিউসিন লাইসিন প্যাচ লাগানো যাবে না। ভ্যালিনে লাগে 4টা, আর্জিনিনে লাগে 6টা কোডন। মানে ধরো এ ইউ জি এরকম এরকম মানে এ ইউ জি এরকম আমাদের 6টা কোডন লাগে। এবং এটা কোনো ভ্যালিড কোডন না, এটা আমি জাস্ট তোমাদেরকে দিয়ে বোঝাইলাম, ঠিক আছে। শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটা, আমাদের ক্লোরোপ্লাস্ট হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু। কেন, দেখো ক্লোরোপ্লাস্টের ভিতর আমাদের থাকে কি, ক্লোরোফিল, তাই না? আচ্ছা, ক্লোরোফিলের ভিতর কি হয়, খাদ্য তৈরি হয়, মানে আমাদের সালোক সংশ্লেষণটা হচ্ছে। এখন খাদ্য তৈরির ফলে এখানে আমার শক্তি লাগে না, সেই শক্তিটা কি, সূর্যালোক। মানে আমাদের যে সূর্য শক্তিটা ক্লোরোফিলের মাধ্যমে এখানে আমাদের কি তৈরি হচ্ছে,
আমাদের এটিপি, ওই যে এনএডিপি মাঝখানে তৈরি হয় আমরা পড়ছিলাম, তো ওইগুলা কি রাসায়নিক শক্তি না? তো এই যে আমাদের একটা আবার গ্লুকোজ তৈরি করতেছি, গ্লুকোজ একটা রাসায়নিক শক্তি পাচ্ছি আমরা এখানে। তো দেখো শক্তিটা রূপান্তর হয়ে গেল না, যার কারণে এটাকে আমরা বলি ক্লোরোপ্লাস্টকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। দেখো নিচের কোনটি একটি পিউরিন বেজ? আমরা যদি চিন্তা করি যে আমাদের যে বেস গুলো আছে ক্ষারক বেজ, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন যেগুলা এটার মধ্যে 2টা রিং থাকবে, আর পাইরিমিডিন গুলা আমাদের 3টা রিং থাকে। তো আমাদের পিউরিন কোনগুলা? অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন, এই যে অ্যাডেনিনও যুক্ত হবে এখানে। আর আমাদের সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। আমাদের আরএনএ তে কি থাকে? থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এরকম কিছু ছিল মেবি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা তোমাকে বলা হচ্ছে মলিকুলার কোর অফ লাইফ কাকে বলতেছি আমরা? মলিকুলার কোর অফ লাইফ, এটার বাংলা যদি আমি বলি তাহলে কি হবে বলো? এটার বাংলাটা হবে হচ্ছে আমাদের জীবনের ভৌত ভিত্তি না, এটাকে বলা আণবিক ভিত্তি, আণবিক ভিত্তি বলা হচ্ছে, জীবনের আণবিক ভিত্তি। আচ্ছা, তো এটা ডিএনএ কে বলা হচ্ছে। এছাড়া ডিএনএ আর একটা আছে, এটাকে মাস্টার মলিকিউল বলা হয়। এরপরে ডিএনএ প্রতিটি পাকের দৈর্ঘ্য, আমাদের ডিএনএ প্রতিটি পাকের দৈর্ঘ্য বলতে বোঝানো হচ্ছে কি, মানে এই যে আমাদের এখানে থাকে না, তো এখানে আমাদের ডিএনএ যে প্রত্যেকটা পাক, এই যে একটা পাক খাইছে, এই পাকের দৈর্ঘ্য কত? এই দৈর্ঘ্যটা তোমাদের বই দিছে 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে। আর 20 অ্যাংস্ট্রম কে আমি জাস্ট একটু মডিফাই করে ন্যানোমিটারে দিয়েছি, 2 ন্যানোমিটার। ঠিক আছে। এবং তোমাদের এই অ্যাডমিশনে এরকম একটু পেঁচানো দিতে পারে। তো আমরা জানি কি 1 মিটার সমান 10 ইনভার্স 10, সরি এটা 1 অ্যাংস্ট্রম হবে এত। আর 1 ন্যানোমিটার সমান কত? 10 ইনভার্স 9। তো আমরা যখন ভাগ করতেছি কি থাকে? 2 ন্যানোমিটার থাকতেছে। আচ্ছা, তো এই যে এইখান থেকে আমাদের যে দৈর্ঘ্যগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, দৈর্ঘ্যগুলো একটু পড়ে নিবা। সম্পূর্ণ দৈর্ঘ্যটা কত, তারপরে হচ্ছে আমাদের ব্যাস কত, ব্যাস হচ্ছে মেনলি 20 অ্যাংস্ট্রম, সম্পূর্ণ দৈর্ঘ্যটা 34 অ্যাংস্ট্রম, এরকম কিছু আছে, তোমরা একটু দেখে নিবা। হ্যাঁ। আচ্ছা, মানুষের ওয়াই ক্রোমোজোম কোন ধরনের? মানুষের ওয়াই ক্রোমোজোমটা আমরা তোমাদের কোষ বিভাজনে বলছিলাম অ্যাক্রোসেন্ট্রিক, আর মেটাসেন্ট্রিক হচ্ছে মানুষের এক্স ক্রোমোজোম। নিচের কোনটা ট্রান্সলেশন শুরু করার কোডন? AUG। আর এই যে 3টা কোডন, এরা কি করে? শেষ করার কোডন, তাই এদেরকে স্টপ কোডন বলা হয়। স্টপ কোডন, এই স্টপ কোডন, স্টার্ট কোডন, এগুলা খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। স্টপ কোডন গুলো আমরা মনে রাখবো। আমি যেভাবে মনে রাখতাম যে প্রথমে UAA মনে রাখতাম, পরে মানে এটা আমার এমনি মনে হয়ে গেছিল, তোমাদের যদি অন্য ট্রিক থাকে পড়তে পারো। আরেকটা মনে করছিলাম UA, এ জায়গায় জি, আর জি এর পরে দুটাকে পরিবর্তন করে দিলে আরেকটা হচ্ছে UGA। ওকে। আচ্ছা, কোডনের বৈশিষ্ট্য 9, দেখো এরা একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিড কে কোড করে, মানে একটা অ্যামিনো অ্যাসিড কে কোড করার জন্য অনেকগুলো কোডন লাগতেছে, তাই না? ট্রিপলেট যেটা বললাম, কোডন সর্বদা ট্রিপলেট হয়, 3টা কোডন নিয়ে গঠিত হয়। যেমন এই যে আমাদের দেখলাম UAA, UGG, 3টা কোডন হচ্ছে। আবার আমরা দেখছি বেশিও হয় কমও হয়, 2টা হয়, 4টা হয়, 6টা হয়। আর্জিনিন, এদের মধ্যে আমাদের 6টা হচ্ছে। কোডন সর্বদা সার্বজনীন, মানে এটা থাকবে আর ওভারল্যাপ করে না, একটার উপর আরেকটা আসবে না। একটি কোডন একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করে, এটা অবশ্যই ভুল। আমি যদি জানি এটা ঠিক, তাহলে এটা কিন্তু অবশ্যই সম্ভব না, কারণ একাধিক কোডনই একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করতেছে, তাহলে আমাদের একাধিককে তো আরো বেশি লাগবে, তাই না? সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তো এই ছিল আমাদের সলভ ক্লাসটা আজকের জন্য। আশা করি তোমাদের প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে, এবং তোমরা এক্সামগুলো একটু রেগুলার দিবা, বায়োলজি এক্সামগুলো একটু বেশি রেগুলার দিবা, কারণ বায়োলজি তোমাদের আসলে তেমন ভাবে তোমরা যারা হায়ার ম্যাথ আছো বা যারা বায়োলজি অনেকেই পড়তে চাও না, তো বায়োলজিতে কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটু পড়ে ফেলবা। এবং আমাদের যে পরীক্ষার রুটিন দেওয়া আছে, রুটিন অনুসারে পড়বা, আমরা এক্সাম নিব। তো আমাদের আর এক্সামে ভালো করার উপায় কি? ধরো তুমি এক্সামে, এখন আমি 30 মার্কের একটা এক্সাম নিচ্ছি, তো তুমি ধরো 30 মার্কের এক্সামের মধ্যে মার্ক অবটেন করছো 11 বা 10, আমি ধরলাম তারও লোয়ার, আবার ধরো 15, 16 এরকম একটা মার্ক পাইছো, যেটাকে আমি বলবো না রিজনেবল মার্ক। 15 প্লাস এখন ঠিক আছে, বাট পরে যদি তুমি এরকম হইতো, এটাকে আমি অ্যাকসেপ্ট করতাম না। বাট যাদের দেখা যাচ্ছে যে 11, 10 বা নিচে পাচ্ছ, তারা কি করবা? তারা তোমরা ফাইন্ড আউট করবা যে তোমাদের কেন ভুলগুলা হচ্ছে। ঠিক আছে, এই ভুলগুলাকে তোমরা
একটা স্টিকি নোট পাওয়া যায় না, স্টিকি নোটে লিখবা যে আমার এখানে এখানে ভুল হচ্ছে, আমার পড়াটা মনে থাকছে না, কেন মনে থাকছে না সেটা তো অবশ্যই তুমি ভালো করে দেখবা। তারপরে তোমরা কি করবা, তোমাদের যে যে ইয়াগুলা ভুল হচ্ছে না, যে টপিক থেকে ভুল হচ্ছে, এই ভুল টপিকের সবকিছু আবার পড়ে ফেলা এবং মার্ক করে রাখা, মার্ক করে রাখবা। বা অথবা একটা খাতায় তুমি আলাদা একটা, আমি যেটা করতাম আমার যে টপিকগুলো ভুল হইতো বা বেশি ইম্পর্টেন্ট হইতো, আমি একটা খাতা কিনতাম এবং সেই খাতার মধ্যে আমি এগুলো আলাদা করে লিখে রাখতাম। এবং আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমার পড়া শেষে, সারাদিনের পড়া শেষে রাত্রে ঘুমানোর আগে আমি ওই খাতাটা একবার করে রিভিশন দিতাম। বায়োলজির ক্ষেত্রে আমি এটা বেশি করতাম, কারণ যেহেতু অনেক বেশি ইনফরমেশন, এত ইনফরমেশন গুলো মাথায় ঢোকানো আসলে টাফ। বাট এইটা যখন আমি করছিলাম দেখছিলাম আমার মোটামুটি অনেকটা ইফেক্টিভ হয়েছে, অনেক কিছুই আমার মাথায় ছিল। তো এইভাবে তোমরা একটু ইমপ্রুভ করার চেষ্টা করবা নিজেদের পড়ার, এবং এক্সাম গুলো দিবা। ইনশাল্লাহ আমাদের নেক্সট যে এক্সামটা আছে ওইটা সলভ ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।